ওকে, সো কি অবস্থা তোমাদের সবার? আমরা আজকে আমাদের পরিমাণগত রসায়নের শেষ লেকচারটা, লেকচার নাম্বার 8, এটা আমরা দিয়ে শেষ করতেছি। আমরা পুরা পরিমাণগত রসায়ন জুড়ে রসায়নের যে প্লেলিস্টটা তোমাদের জন্য আমরা বানাইছি সেটাতে মোটামুটি সবগুলো টপিকই কভার করছি, যেগুলো সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে, বোর্ডে আসবে, অর কিঞ্চিত টাইপের অ্যাডমিশনেও আসবে। তো ওভারঅল একটি স্টুডেন্ট যদি আমাদের প্লেলিস্টটা সম্পূর্ণ তুমি কমপ্লিট করে থাকো, তুমি তুমি মোটামুটি সব কিছু সম্পর্কে একটা আইডিয়া পাবা। ইভেন আমি একটা লেকচারে তোমাদেরকে মোটামুটি একটা প্র্যাকটিক্যাল কিভাবে হয় বা পরীক্ষাগারে আমরা এই পরীক্ষাগুলো কিভাবে করি সেটারও একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি। তো বিশাল বড় লেকচার, কিছু কিছু ক্লাস অনেক বড় করে নিয়েছি, অনেক ডিটেলসে বলার ট্রাই করছি, রিপিটেটিভ কথা হয়েছে, বাট টেকনিক্যালি জিনিসগুলো আসলে তোমরা যাতে বুঝতে পারো এবং নিজেরা যাতে প্রত্যেকটা মানুষ যাতে তোমরা আসলে অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি করো, অর্জন হয় তোমাদের, এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল। এনিওয়ে, তো আমরা হচ্ছে আজকে লাস্ট লেকচারটা পড়বো, সেটা হচ্ছে আমাদের জারণ বিজারণের চ্যাপ্টারের লাস্ট পোর্শন। আমরা জারণ বিজারণ রিলেটেড কিছু ম্যাথ করব। তো ম্যাথ করার আগে আমাদের লাস্ট লেকচারে আমরা কি করছিলাম, আমরা আয়ন ইলেক্ট্রকরণ সমতাকরণ পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়াগুলো সমতা করা শিখছিলাম। তো জিনিসগুলো না দেখছো অনেক বড় বড়, অনেকগুলো বড়, 4-5টা লাইন ধরে এক একটা বিক্রিয়া হয়েছে। এত বড় করে তো বিক্রিয়া সমতা করলে আসলে এটা ইফিশিয়েন্ট না, কোনোভাবেই না। আমি একটা ছোট বিক্রিয়া অঙ্ক করব, আমার 1 মার্কের অবজেক্টিভ আসছে, আমি কি এত বড় করে ধরে ধরে অঙ্কগুলো করব? মোটেও না। তো এই জারণ বিজারণ বিক্রিয়া সমতা করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আয়ন ইলেক্ট্রকরণ সমতাকরণ পদ্ধতি, যে প্রসিডিউরটা তুমি আগের লেকচারে পুরোটা ফলো করছো সেটাই। আর সেকেন্ডলি তোমার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে জাস্ট এক লাইনে আমরা সমতা করতে পারি। যেমন এটা কিভাবে হয় আমি একটা রাফ এক্সাম্পল দেখাই। মনে করো তোমাদের কাছে আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটার সাথে তুমি বিক্রিয়া করাচ্ছ হাইড্রোজেন পারঅক্সাইড H2O2K, এবং তুমি মনে করো এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাইলা। তো রাফলি আমরা আগের স্লাইডে যতগুলো এক্সাম্পল আছে, তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে তুমি এই যে এর যেটা তুল্য সংখ্যা আছে না 5, আর এর যেটা তুল্য সংখ্যা আছে 2, এদেরকে যদি ইন্টারচেঞ্জ করে দাও, অর্থাৎ এখানে 2 আর এখানে 5 দাও, তাহলে কিন্তু তোমার এই পার্টটা সমতাকৃত হয়ে যাচ্ছে। মানে একজনের তুল্য সংখ্যা যদি আরেকজনকে পাস করে দেওয়া হয়, তাহলে আমাদের বিক্রিয়াটা মোটামুটি সমতাকৃত হয়ে যায়। ইভেনচুয়ালি তুমি আবার দেখো, আমি যদি এরকম লিখি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 নিলাম আমরা, তার সাথে আমরা আয়রন FeC2O4 এবং আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছি, এই দুইটা জিনিস যদি নেই, তখন যদি বিক্রিয়াটা সমতাকৃত কত, এইটার জারণ সংখ্যা কত, এটা তুল্য সংখ্যা কত, এটা তুল্য সংখ্যা হচ্ছে 5, তাহলে এখানে আমরা দিব 5, আর এটা তুল্য সংখ্যা হচ্ছে 3, তাহলে এখানে দিব আমরা 3, তাহলে এই বিক্রিয়াটা মোটামুটি সমতাকৃত হয়ে যায়। অর্থাৎ এই দুটাকে সমতা করার জন্য কি করতে হয়, ইন্টারচেঞ্জ করতে হয়। জারকের তুল্য সংখ্যা যাবে বিজারকের এখানে, আর বিজারকের তুল্য সংখ্যাটা যাবে জারকের এখানে, তাহলে আমাদের বিক্রিয়াটা এক লাইনের, মানে আমরা জাস্ট লেফট সাইডটা সমতাকৃত করতে পারি, রাইট সাইডটা আমাদের সমতাকৃত করা আসলে পসিবল না। এটাকে আমাদের পুরো বিক্রিয়াটা করেই দেন সমতাকৃত করতে হবে। তো আমাদের অঙ্কগুলোতে কি হয়, একটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনটা পড়বা, কোশ্চেনে হয়তো 2-3টা স্টেপ দেওয়া থাকতে পারে, তো সেই স্টেপ ওয়াইজ তোমাকে বিক্রিয়াগুলো লিখতে হবে, এবং তোমাকে এরকম একটা লাস্ট লাইনের মতো একটা কন্ডিশন অ্যাপ্লাই করে আনতে হবে যে 3 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে টাইট্রেট করতে গেলে আমাদেরকে কয় মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে টাইট্রেট করতে গেলে আমাদেরকে টোটাল 5 মোল আয়রন অক্সালেট দরকার হবে। এই টাইপের একটা লাইন আমাদেরকে নিজেদের তৈরি করে নিতে হবে, দেন হচ্ছে গিয়ে আমরা ম্যাথসগুলো করতে পারবো। ঠিক আছে, কেটে যাচ্ছে কেন? ওকে, সো এই চ্যাপ্টারেও আমাদের ঠিক আগের যখন আমরা অম্লক্ষারক টাইট্রেশন করেছিলাম, জারণ বিজারণ টাইট্রেশনেও না একটা ছোট সূত্র আছে, তো সূত্রটাকে একটু বুঝাই, তারপরে বাকিগুলো বলতেছি। মেইনলি তুমি যে জারকটা নিবা আর তুমি যে বিজারকটা নিবা, এই দুইটা জিনিস থেকে জারণ বিজারণ বিক্রিয়ায় একটা জিনিস এরা প্রোভাইড করে, এরাও হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন প্রোভাইড করে, এরাও কিন্তু তোমার মোল নাম্বার অফ ইলেকট্রন প্রোভাইড করে। যদি দোনোটার, অর্থাৎ এখানে অক্সিডেশনের নাম্বার অফ ইলেকট্রন আর রিডাকশনের নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা যদি সমান হয়, তাহলে আমাদের পুরো বিক্রিয়াটা কি হয়েছে, সমতাকৃত হয়েছে। বিক্রিয়াটা কি হয়েছে বলো, সমতাকৃত হয়েছে। মেইনলি যখন অম্লক্ষারক টাইট্রেশন করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম
মোল নাম্বার অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ হাইড্রোক্সিল আয়ন হইলেই বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ায় সবটুকু অ্যাসিড সবটুকু ক্ষারকে প্রশমিত করতে পারে, আদারওয়াইজ এটা প্রশমন বিক্রিয়া না, তখন আমাদের আয়দার অম্লীয় হবে নয়তো ক্ষারীয় হবে। সিমিলার কথাও কিন্তু এখানে প্রযোজ্য। জারক যতগুলো ইলেকট্রন দিবে আর বিজারক যতগুলো ইলেকট্রন দিবে সেই মোল নাম্বারটা যদি দুইজনের ক্ষেত্রে সেম হয় তাহলে বিক্রিয়াটা টাইট্রেশনটা হয়েছে, জারণ বিজারণ টাইট্রেশনটা তখন আমরা সংগঠিত করতে পারবো। এবং জারণ বিজারণ টাইট্রেশন বিক্রিয়ার মেইন পার্টি হচ্ছে এখানে মোল নাম্বার অফ ইলেকট্রন, অক্সিডেশনের মোল নাম্বার অফ ইলেকট্রন এবং হাইড্রোজেনের বিজারকের মোল নাম্বার অফ ইলেকট্রনটা সবসময় সেম থাকবে। এখন এই মোল নাম্বার অফ ইলেকট্রনটা আমরা কিভাবে পাই? মনে করো এখানে আমাদের হচ্ছে ইকুয়েশনটা আমরা এভাবে চিন্তা করতে পারি, প্রত্যেকটা অক্সিডেন্টের তুল্য সংখ্যা ইনটু তার মোল নাম্বার ইকুয়ালস টু প্রত্যেকটা রিডাক্টের তুল্য সংখ্যা ইনটু তার মোল নাম্বার। জিনিসটা আসলে কি? মনে করেন আমাদের কাছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তো একটা মূল সংখ্যা হবে বিক্রিয়ায়। মূল সংখ্যা কিভাবে প্রকাশ করে আরেকবার রিকল করাই দিব, সেই লেকচার অনেক পড়াইছিলাম। আর তার তুল্য সংখ্যা হচ্ছে অম্লীয় মাধ্যমে 5। এই জিনিসটা হবে, মনে করো তুমি এখানে নিচে হচ্ছে NFeC2O4 ফেরাস অক্সালেট, তাহলে ফেরাস অক্সালেটের তুল্য সংখ্যা কত? 3টা। মানে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের থেকে যে কয়টা ইলেকট্রন যায় তাকে 5 দিয়ে গুণ করলে টোটাল নাম্বার অফ অক্সিডেন্টের ইলেকট্রন নাম্বার, আর একটা আয়রন থেকে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস অক্সালেট সেইটার সাথে তার তার তুল্য সংখ্যাকে যদি গুণ করো তাহলে কতগুলো টোটাল রিঅ্যাক্টেন্ট কতগুলো ইলেকট্রন দান করছে সেটার ভ্যালুটা তুমি পাবা। মেইনলি এখানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এভাবে যদি আমরা লিখি, সামেশন অফ, যদি একাধিক জারক থাকে, সামেশন অফ জারকের তুল্য সংখ্যা, আমাদের এটা অনেক বড় হয়ে যাবে সুতরাং আমাদের এটাকে আরেকটু ছোট করে সুন্দর করে লিখতে হবে। তো আমরা পরের পেজে যাই, দেখেন সূত্রটা হচ্ছে সামেশন অফ জারকের তুল্য সংখ্যা অর্থাৎ অক্সিডেশন নাম্বারের তুল্য সংখ্যা ইনটু জারকের মোল সংখ্যা। সামেশন অফ জারকের তুল্য সংখ্যা ইনটু জারকের মোল সংখ্যা সমান সমান সামেশন অফ বিজারকের তুল্য সংখ্যা ইনটু বিজারকের মোল সংখ্যা। বিজারকের তুল্য সংখ্যা ইনটু বিজারকের মোল সংখ্যা। ওকে, তো এটা ছিল আমাদের সূত্র। তো আমরা যদি শর্ট ফর্মে লিখি, সামেশন অফ ই অফ অক্সিডেশন নাম্বার, মানে অনেকগুলো যদি জারক থাকে তাদের অক্সিডেশন নাম্বারের যোগফল ইনটু এন অফ অক্সিডেশন নাম্বার ইকুয়ালস টু সামেশন অফ ই অফ রিডাকশন নাম্বার ইনটু এন অফ রিডাকশন নাম্বার। এখন এই যে মোল নাম্বারটাকে আমরা অনেকভাবে বের করতে পারতাম, তোমাদের মনে আছে কিনা জানি না। W/M ভি ইন্টু এস, এসটা আমাদের অবশ্যই, সরি এসটা তো না, ভিটা আমাদের অবশ্যই লিটারে থাকতে হবে, ইন্টু এস। তো এই এনকে আমরা এই দুইটা রেসপেক্টে বের করতে পারি, আমাদের কখনো কখনো W/M এর রেসপেক্টে বের করতে হবে, কখনো কখনো ভি ইন্টু এস এর রেসপেক্টে বের করতে হবে। আমি তোমাদের একটু আগে কিন্তু জিনিসটা ডিটেলসে বোঝানোর ট্রাই করছি যে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি তোমার 5টা ইলেকট্রন দেয়, মানে তোমার এখানে মেইন জিনিসটা হচ্ছে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অলওয়েজ অম্লীয় মাধ্যমে 5টা ইলেকট্রন দিবে। কিন্তু আমি যদি 1 মোল না নিতাম, আমি যদি অল্প কোনো একটু মোল নিতাম, তার করসপন্ডিং আমি ইলেকট্রন পাবো, সেটাই বোঝানোর জন্য আমাদের এই সূত্রটা দিছে। তোমার পুরা একটা বিশাল বড় 6-7 লাইনের বিক্রিয়া থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে যে তোমার বিক্রিয়াগুলো তুমি লিখবা, এটা এসএসসির জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড কথা হচ্ছে বিক্রিয়াটা লেখার পর তোমাকে সমতা করতে হবে যে এত মোল জারক সমান সমান এত মোল বিজারক, যেটা আমরা অম্লক্ষারক টাইট্রেশনে করে আসছিলাম, এত মোল অ্যাসিড সমান সমান এত মোল ক্ষার। দেন আমরা দুই সাইডে এই যে সূত্রের কন্ডিশন অনুসারে ওই তাদের তুল্য সংখ্যা এবং তাদের করসপন্ডিং মোল সংখ্যাটা লিখবো, লিখে আমরা অঙ্কটা শেষ করব। উপরে যে সূত্রটা লিখেছি এটা হচ্ছে জারণ বিজারকের ম্যাথগুলা শর্টকাটে করার সব থেকে ইজি টেকনিক, বুঝতে পারছো? সামেশন অফ জারকের তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা W/M দিয়ে করা যায়, ভি ইন্টু এস দিয়ে করা যায়, আর সামেশন অফ বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মোল সংখ্যা। এটা হচ্ছে লজিক, পুরা শর্টকাট করার লজিক। এবং আমার মনে হয় আমরা যদি একটা অঙ্ক করি তাহলে অ্যাকচুয়ালি তোমাদের পুরো কনফিউশনটা ক্লিয়ার হবে।
তো চলো ম্যাথটা শুরু করি। কোশ্চেনটাকে একটু পড়ো, কোশ্চেনটা পড়লে দেখতে পাবা এখানে কি বলছে, 1.5 গ্রাম লৌহ আকরিক তুমি সালফিউরিক অ্যাসিডে প্রবেশ ডুবাইছো, তারপরে তার আয়তন করছে 100 মিলিলিটার, উক্ত দ্রবণ থেকে 25 মিলিলিটার নিছো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, টোটাল আয়তন ছিল 100 কিন্তু সেখান থেকে তুমি 25 মিলিলিটার নিছো। সেটাকে টাইটেট করার জন্য 22 মিলিলিটার 0. এত এম দরকার হলো। লোহার আকরিকের শতকরা পরিমাণ কত? অর্থাৎ 100 গ্রাম 100 মিলিলিটার যে দ্রবণটা তৈরি করছিলা 1.5 গ্রাম লৌহ আকরিক নিতে, তাতে পিওর লোহার পরিমাণটা কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। কোশ্চেনটা বুঝছি? তাহলে একটু ঠান্ডা মাথায় শুনে এটা সলিউশন কিভাবে করতে হয়। আগে আমরা ওয়ে না বলি, আগে একটা সলিউশন বের করি, তারপরে হচ্ছে আমরা এটার কোনো রুলস টুলস থাকলে সেগুলো আমরা বলবো। প্রথমে আয়রনের সাথে, আচ্ছা কালারটা চেঞ্জ করা উচিত। প্রথমে যেটা হয়েছে সেটা হলো, ওই কালার চেঞ্জ ওকে, এই আয়রনের সাথে যখন তুমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করছো তখন তুমি পাইছো ফেরাস সালফেট। এবার এই ফেরাস সালফেটের সাথে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া ঘটাইছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া করাইছো ফেরাস সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে করে তুমি কিছু প্রোডাক্ট পাইছো। এখন তোমাদের সুবিধার্থে একটা কথা বলি, যদি কোশ্চেনটা মনে করো বোর্ডে আসছে এবং বোর্ডে সৃজনশীল আকারে আসছে, তখন তুমি কি করবা? আমার সাজেশন হচ্ছে তুমি যতগুলা সম্ভব পারো বিক্রিয়াটা লিখে আগে মেইন রিয়াকশানটা আসো, যে রিয়াকশানের রেসপেক্টে তুমি ম্যাথটা করবা। এখানে কি হয়েছে যে উক্ত দ্রবণ থেকে 25 মিলিলিটার দ্রবণ, 25 মিলিলিটারটা কিসের দ্রবণ? ফেরিক সালফেটের দ্রবণ। এই ফেরাস সালফেটের দ্রবণের মধ্যে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করছো অম্লীয় মাধ্যমে, তাহলে তোমার রাসায়নিক বিক্রিয়াটা এইটা। আমরা অলরেডি আগের লেকচারে 5-6টা বিক্রিয়া দেখছিলাম, সিমিলার কাইন্ড অফ বিক্রিয়া। খেয়াল করো, জারক আছে, বিজারক আছে, বিক্রিয়া করতে হবে। তো এটা হচ্ছে আমাদের জারক, এটা হচ্ছে আমাদের বিজারক, মাধ্যম হচ্ছে এটা। চলো বিক্রিয়া করতেছি, তা আমাদের একটু ওই সাইডে চলে যাবে, তাও কিছু করার নেই। আমি প্রেফার করব যে তোমরা ট্রাই করো এটা সৃজনশীল যেভাবে করাচ্ছি সেভাবে করতে। আমরা এটা শর্ট টেকনিকও শিখাবো এবং একটা ভাওতাবাজি টেকনিকও আছে, মোটামুটি 2ভাবে করলে মানে টিচারও স্যাটিসফাইড, তোমার অঙ্কও ভুল যাবে না, সেটাও আমরা করব। তো প্রথমে যেটা করা হবে সেটা হচ্ছে, এখানে যদি আমরা সেই আগের মতো জারণার্ধ বিক্রিয়া আর বিজারণার্ধ বিক্রিয়া বের করি, তাহলে জারণার্ধ বিক্রিয়া বিজারণার্ধ বিক্রিয়া দিয়ে বের করে যদি আমরা বিক্রিয়াটাকে সমতা করার ট্রাই করি, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে জারণার্ধ বিক্রিয়াতে তোমার প্রথমে ফেরাস আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে কনভার্ট করবে, আর বিজারণার্ধ বিক্রিয়াতে ম্যাঙ্গানেট আয়ন 5খানা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ কনভার্ট করবে। এই পাশে 4টা পানি আছে, অক্সিজেন আছে, তো এই পাশে 4টা পানি, এই পাশে 4টা পানি, তো এই পাশে 8টা হাইড্রোজেন আয়ন তৈরি হলো। এবার বিক্রিয়াটাকে সমতাকৃত করো। সমতাকৃত করার জন্য এই জিনিসটাকে তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে, কারণ দেখো এখানে 5টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ MnO4 মাইনাস, বেচারা হচ্ছে 5টা ফেরাস আয়নের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে 5টা ফেরিক আয়ন আর হলো তোমার ম্যাঙ্গানিজ 2+ আর 4টা পানি তৈরি করছে। যদি আমরা বিক্রিয়াটা সমতাকৃতভাবে এবার দর্শকানটাকে ব্যাক করাই, তাহলে আমরা দেখতে পারবো KMnO4 সুন্দর মতো করে তোমার 5FeSO4 এর সাথে বিক্রিয়া করছে। এখানে টোটাল হাইড্রোজেন আয়ন আছে 4টা, তো তোমার 8টা, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 4টা সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। এবং প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো খেয়াল করো, এই সাইডে MnSO4 আছে, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট আর 5/2 Fe2SO4 হোল 3। তাহলে দেখো আমার ঠিকই 5টা কিন্তু ফেরাস আয়ন থাকতেছে এবং তার সাথে K2SO4 এবং লাস্টে হচ্ছে গিয়ে পানি। এই পানি কিন্তু 4টা আগে থেকেই রয়েছে। আমরা হচ্ছে যে প্রত্যেকটা ধাতু লবণ তৈরি করতে হবে, সেজন্য K2SO4 দিছি, MnSO4 দিছি, আর এইখানে ফেরাস আয়ন ছিল 5টা, কিন্তু আমার এখানে কিন্তু ফেরাস আয়নের চার্জ হচ্ছে 3+, সালফেট আয়ন করার জন্য Fe2SO4 3 থাকা উচিত। আমি এটাকে ইকুই করার জন্য বা 5টা আয়ন করার জন্য 5/2 গুণ করছি।
এবং তোমরা প্রথম থেকেই জানো কখনোই কিন্তু আমরা বিক্রিয়া পাত্রে এভাবে রাখতে পারি না 5/2, তাহলে আমাদেরকে কি করতে হবে 2 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করতে হবে যাতে এই 5/2টা ফ্র্যাকশনটা কেটে যায়। তাহলে লাস্ট বিক্রিয়া হচ্ছে 2KMnO4 5 দুগুণী 10টা ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে 8টা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে তারা হচ্ছে 2টা MnSO4 তৈরি করে প্লাস 5টা ফেরিক সালফেট Fe2SO4 অ্যান্ড লাস্টলি হচ্ছে গিয়ে তোমার 2টা পটাশিয়াম সালফেট এবং তোমার 8টা পানি তৈরি করছে। দেখো আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে প্রথম এক্সাম্পল যেটা দেখাইতেছি অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে ডিটেলসে দেখাচ্ছি যেভাবে আসলে অঙ্কটা করা উচিত, তারপরে আস্তে আস্তে আমি শর্ট ফর্মে যাব। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ আমাকে প্রথমে বিক্রিয়াটা কোশ্চেনে যা বলছে আমি বিক্রিয়াটা সলভ করলাম। তুমি বইতে দেখলে দেখবা এইটা লেখা আছে, তারপরে হচ্ছে ডাইরেক্ট এইটা সম্পূর্ণ করে দেওয়া আছে। তো ভাই তোমার এটা তো সম্পূর্ণ করা ইম্পসিবল, কারণ তুমি তো পুরা এরকম কি প্রত্যেকটা বিক্রিয়া মুখস্থ করবা, পসিবল না তো যে এটা থাকলে এটার প্রোডাক্ট কী হবে, তোমাকে এরকম ভেঙে ভেঙে বিক্রিয়াগুলো করতে হবে। এবং আমি রেকমেন্ড করব যদি বোর্ড কোশ্চেনে আসে এবং এরকম বিক্রিয়া দেওয়া থাকে তুমি যদি বুঝতে পারো স্টেপ বাই স্টেপ কীভাবে হবে, আমার রেকমেন্ডেশন তুমি হচ্ছে বিক্রিয়াগুলোকে যতগুলো সম্ভব পারো সম্পূর্ণ পর্যন্ত বিক্রিয়াটা করো। এটার জন্যই তুমি অনেকটা মার্ক পাবা, অ্যাটলিস্ট 4-এর মধ্যে 2-2 পাবা। ক্লিয়ার? এখন এই বিক্রিয়া থেকে তোমার আসলে কি গেইন করার আছে? এই বিক্রিয়া থেকে তোমার গেইন করার টপিক হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে তোমার 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে টাইটেট করার জন্য তোমার 10 মোল ফেরাস সালফেটটা দরকার। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে টাইটেট করার জন্য তোমার কি দরকার? 10 মোল ফেরাস সালফেট দরকার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 10 মোল ফেরাস সালফেট। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 10 মোল ফেরাস সালফেট। এখন একটু আগের স্লাইডে যাও, 10 মোল ফেরাস সালফেট। তো আগের স্লাইডে গেলে একটা জিনিস খেয়াল করো যে এইখানে দেখেন আমাদেরকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এটা বড় হাতের এম হবে, ছোট হাতের এম না। এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দেওয়া আছে যে এই যে এত ভর এবং এত মিলিলিটারের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করা হয়েছে কোনো একটা পার্টিকুলার দ্রবণের 22-25 মিলিলিটার দ্রবণকে টাইটেট করার জন্য। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এইটাকে টাইটেট করার জন্য তুমি কিছু একটা অ্যামাউন্টের আয়রন পাবা, সেই আয়রনটা আছে 25 মিলিলিটার কোনো একটা দ্রবণে। তোমাকে বের করতে বলা হয়েছে ভাই তুমি ওইটা দ্রবণের যে অরিজিনাল 100 মিলিলিটার ছিল তার মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু আয়রন আছে সেটা বের করা। তো চলেন আমরা হচ্ছে এটাকে দিকে একটু তাকাই। আমাদের এখানে বলা হচ্ছে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুয়াল টু 10 মোল ফেরাস সালফেট, এটা আমরা বিক্রিয়া থেকে পাইলাম। আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভলিউম হচ্ছে 22.5 মিলিলিটার এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা হচ্ছে 0.02, সম্ভবত বড় হাতের এম, একটু দেখে নিই তো, 0.02 বড় হাতের এম। হ্যাঁ, এবার আমি প্রথমে বের করব যে এতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে টাইটেট করতে কতটুকু আয়তনের ফেরাস সালফেটের দরকার, আমি এটা বের করে নিব। তাহলে এটা কিভাবে করতে পারি খেয়াল করে, এখানে কি লিখতে পারো 1000 মিলিলিটার 2 মোল 2m KMnO4 ইজ ইকুয়াল টু 1000 মিলিলিটার 2m KMnO4 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 100 ml 100 মোল, মানে 100 মোল মানে কি 100 ইন্টু 1 মোল সমান সমান কত গ্রাম ফেরাস সালফেটে বলতে পারবা? ফেরাস সালফেটের ভর কত? ফেরাস সালফেটের ভর হচ্ছে আয়রনের ভর 56, 32, 64, তাহলে আসে 152 গ্রাম। আমাদের এখানে বলছে 22.5 মিলিলিটার অ্যান্ড 0.02 m পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান সমান কত হবে? দেখেন এটা কিভাবে করতে পারি আমরা, এই যে উপরে যাবে হচ্ছে 10 ইন্টু 152 গ্রাম, নিচে যাবে হলো গিয়ে তোমার এই যে 1000 যাবে আর হচ্ছে গিয়ে 2 যাবে, আর উপরে গুণ হবে হচ্ছে 22.5 ইন্টু 0.02, এই পুরো সংখ্যাটার উইকিং নেম করা হয়েছে, আর কিছুই করা হয়নি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এত ইন্টু 10 এত ইন্টু 22.5 ইন্টু 0.02 বাই হচ্ছে 2000, তাই না? তাহলে এখানে আসতেছে হচ্ছে
0.342 গ্রাম ফেরাস সালফেট। তো একটা মজার বিষয় খেয়াল করো, আমাদের অঙ্কে বলে দিছে যে এতটুকু ফেরাস সালফেট আমি পেয়েছি কতটুকু আয়ন থেকে, এই যে 25 মিলিলিটার দ্রবণে, মানে এইটুকু টাইটেট করার জন্য যতটুকু লোহা থাকা সেটা আমরা পাইছি জাস্ট 25 মিলিলিটার দ্রবণ নিয়ে টাইটেট করার ফলে পাইছি। মানে পুরো সলিউশনে 25 মিলিলিটার নিলে এতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দরকার। তাহলে তুমি বলতে পারো যে এই যে অ্যামাউন্টটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যামাউন্ট সালফিউরিক অ্যাসিড আছে কতটুকুর মধ্যে, 25 মিলিলিটার দ্রবণে, লৌহ দ্রবণে লোহা আছে 0.342 গ্রাম। তাহলে 100 মিলিলিটার দ্রবণে কতটুকু থাকবে, সিম্পলি 4 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 4 দিয়ে গুণ করলে কত হয়, ইন্টু 4 যদি আমরা করি আমরা পাবো 1.368 গ্রাম ফেরাস সালফেট। তো লৌহ আকরিকে বলা হয়েছে যে লোহার একটা আকরিক ছিল 1.5 গ্রামের, সেটাকে 100 মিলিলিটার একটা দ্রবণ তৈরি করছো, তার থেকে 25 মিলিলিটার নিছো, সেই 25 মিলিলিটারকে টাইটেট করতে তোমার এই বিক্রিয়াটা লাগছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি ওই 1.5 গ্রাম লোহা আকরিকের মধ্যে 1.5 গ্রামই লোহা ছিলই না, ছিল হচ্ছে 1.368 গ্রাম। তাহলে শতকরা পার্সেন্টেজ অর্থাৎ পার্সেন্টেজ অফ লোহা সমান সমান কত হবে, যতটুকু পিওর লোহা আমরা পেলাম 1.368 বাই হচ্ছে 1.5 ইন্টু 100%, এইটা হলো আমার লোহার পরিমাণ উক্ত আকরিকে। ও দেখেন অঙ্কটা বেশ ভালোই বড়। আমি হচ্ছে পুরাপুরি একটা ট্রেডিশনালভাবে এই ম্যাথগুলো সলভ কীভাবে করতে হয় সেটা দেখাইলাম। প্রথমে কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা পড়ে বুঝবো কি আমাদের জারক, কে আমাদের কাদেরকে কি আমাদের পুরা ডাটা দেওয়া আছে, কাকে বের করতে বলছে, কি বের করতে বলছে, যেটা স্টোচিওমেট্রিতে আমরা করে আসি। তারপরে স্টেপ বাই যাবো যে লোহাকে আকরিকের মধ্যে ঢুকাইছে, ফেরাস সালফেট হয়েছে, দেন ওই ফেরাস সালফেটের দ্রবণ, দ্যাট মিনস ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লোহা তোমার হচ্ছে অম্ল মাধ্যমে করছে, দেন আমরা বিক্রিয়াটাকে সমতা করলাম। বিক্রিয়াটা সমতা করার পর এই যে এখানে একটা অ্যাডিশনাল ক্যালকুলেশন করা লাগছে, যেটা সবসময় নাও করতে হতে পারে। আমার মেইন টার্গেট হচ্ছে ওই ক্যালকুলেশন থেকে কত মোল জারকের সাথে কত মোল বিজারকের বিক্রিয়া করো সেটা বের করা। তারপরে সুন্দর মতো করে আমরা কি করলাম, জারকের তুল্য সংখ্যা এই যে লাইনটা লিখলাম, দেন এটাকে আমরা জাস্ট টিপিক্যাল 2 মোল সমান সমান n সমান সমান আমরা কি লিখতে পারি, v ইন্টু s, সেরকম 1000 মিলিলিটার 2m আমরা কনভার্ট করলাম। তো এই পাশেও এইটা 2m এ কনভার্ট করলাম, এটা গ্রামে কনভার্ট করলাম, কারণ আমার আসলে আলটিমেটলি অ্যান্সারটা গ্রামে লাগবে। তারপরে আমি ওটাকে হচ্ছে যেহেতু 1000 মিলিলিটার 2m এর মধ্যে এতটুকু আছে, তাহলে 22.5 মিলিলিটার 0.02 m এর মধ্যে কতটুকু আমার আয়রন আছে, আমি আয়রন মানে ফেরাস সালফেট আছে সেটা আমি বের করে নিলাম। ঠিক আছে, এখন এখানে একটা কথা বলার আছে, লৌহ আকরিকে কতটুকু লোহার পরিমাণ। লৌহ আকরিকে লোহার পরিমাণ বললে আমার এখানে ফেরাস সালফেটের ভর নেওয়াটা আসলে যুক্তিযুক্ত হয় নাই, কারণ আমি পিওর লোহার অ্যামাউন্ট জানতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি একটু কারেকশনটা করি, এখানে অ্যাকচুয়ালি আমার থাকবে হচ্ছে 10 ইন্টু, শুধুমাত্র লোহার পরিমাণ বের করতে বলছে না, আমরা হচ্ছে এই ভ্যালুটা লিখবো না, আমরা লোহার পরিমাণ বলতে শুধু 56 গ্রামটাকেই নিব, কারণ আমাকে বলে নাই ফেরাস সালফেটের পরিমাণ কত। এইটা একটা গর্হিত ভুল, প্রথম ম্যাথটা করার সময় তোমাদের এই ভুলটা একটু দেখাই দেওয়ার দরকার ছিল, যে দেখো ভাই তোমার পরীক্ষা আসলে কী চাইছে। আমি এইখানে মিল করলাম ফেরাস সালফেটের, বাট এই 10 মোল ফেরাস সালফেটের মধ্যে কিন্তু আসলে 10 মোল ফেরাস আয়নই আছে, অর্থাৎ 10 মোল আমার আয়রনের আয়নটাই আছে, 10 মোল আয়রনের আয়ন আছে। তো আমাকে এই কথাগুলো একটু বুঝতে হবে যে আমাকে আসলে কি বের করতে বলা হয়েছে। মানে এইখানে ফেরাস আয়নটার কথা বলছে বা ফেরাস আয়ন বা আয়রনের কথা বলছে, তো আমি অ্যাকচুয়ালি ওই আয়রন পর্যন্ত যাব, তাহলে এখানে আমার ভরটা আসলে আয়রনের বসানো উচিত ছিল। আয়রনের ভর যদি আমি বসাই তাহলে দেখো তখন আমাদের ভ্যালুগুলো কীরকমভাবে চেঞ্জ হবে, 0.02 বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু 1000, তাহলে আলটিমেট হচ্ছে 0.126। এই ভ্যালুগুলো এখন সুন্দর করে করে আমাদের চেঞ্জ করতে হবে, কারণ তোমাদের এই ম্যাথগুলো করার সময় কোশ্চেনে কিন্তু একটা পার্টিকুলারলি জিনিস চাবে, তুমি যদি অন্য কিছু বের করো তাহলে কিন্তু ভুল যাবে। তো এখানে কোথাও আমাদের ফেরাস সালফেট হবে না, এখানে আমাদের ফেরাস বা আয়রনটার ভরই বসাইতে হবে। ওকে, এবার আসো, তাহলে এটা হলো 25 মিলিলিটার দ্রবণে, সে একই রকম 0.1, আমি একটু মুছে দিই, এই যে এই ভ্যালুগুলো আমরা একটু মুছি, 0. কত হবে এখানে 126 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি
তাহলে আমরা পাবো হচ্ছে 0.0126 ইন্টু 100 বাই হচ্ছে 25, তাহলে আলটিমেটলি আমরা পাবো হলো গিয়ে বা 0.504 গ্রাম আয়রন, নট ফেরাস সালফেট। আমরা কিন্তু আয়রনটা বের করতেছি। ওকে, এই যে 0.504 গ্রাম আয়রন। তাহলে লোহার পরিমাণটা কত? লোহার শতকরা পরিমাণ এই যে এখানে পুরা গঠিত একটা ভুল গেছে গা, এখানে হবে 0.504 বাই 1.5 গ্রাম। ওকে, এটা পার্সেন্টেজে পাওয়া গেল। একটু মাথায় রেখেন, পুরা ম্যাথের প্যাটার্নটা হচ্ছে এরকম হয় যে আপনাকে একটা পুরা বিক্রিয়া বলবে, বিক্রিয়ার মধ্যে আপনি তাকাইলে দেখতে পাবেন যে কোনো একজনের পুরা ডাটা দেওয়া আছে, আয়দার এরকম মার্কা মারা জারক অথবা বিজারকের পুরা ডাটা দেওয়া থাকবে এবং আপনাকে কিছু একটা বের করতে বলবে, এবং এখানে যে জিনিসটা বের করতে বলছে আপনি সবসময় সেটাকে নিয়েই কাজ করবেন। জাস্ট বিক্রিয়া সমতা করলাম, জারক আর বিজারকের লাইন থেকে অঙ্ক করে আসলাম, তাহলে কিন্তু হবে না। এই অঙ্কটার মাঝখানে ভুল করাটা ইন্টেনশনালি ভুলই করে ফেলছিলাম, বাট পরে দেখছি যে না, ভুলটা হলে তোমাদেরকে অ্যানালাইসিসের থ্রুতে বুঝায় যে তোমাদেরও ভুল হইতে পারে এবং তোমরা ঠিক এইভাবে অ্যাপ্রোচগুলো নিও, কী বের করতে বলছে সেদিকে একটু খেয়াল করো, তাহলে ভুল যাবে না। ঠিক আছে, এখন আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, তো কি বলছে, এটা একটা আয়োডোমিতির ম্যাথ। খেয়াল করে দেখো, পটাশিয়াম সালফেটের সাথে কিউপ্রিক সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করে যে আয়োডিনটা পাইছো সেটাকে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেট করা হলো। তো ভাই এইভাবে করে প্রত্যেকটা অঙ্ক বিক্রিয়া করবেন, তারপরে অ্যানালাইসিস করবেন, তারপরে বের করবেন, এরকম আসলে জিনিসটা অনেক পেঁচায় যাবে তোমাদের জন্য, টু বি অনেস্ট। তো আমি যেভাবে করতাম সেটা একটু শিখো। এটা হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন, শর্টকাটেও ইউজ করব, আবার হচ্ছে সৃজনশীলের মতো করেও বড় করে লিখতে হবে, নাইলে তো নাম্বার পাবো না। তো এর জন্য যেটা করতে পারি, আমাকে আগে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে আমার কোশ্চেনে কি চাইছে। কোশ্চেনে 6 গ্রাম কপার সালফেটকে 250 মিলিলিটার দ্রবণ তৈরি করছে, তার থেকে 25 মিলিলিটার নিছে। তাহলে এখানে একটা কনভার্সন হয় যে লাস্টের যেটা 25-এর জন্য এতটুকু, 250-এর জন্য কতটুকু, এটা একটা আছে। পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে বিমুক্ত আয়োডিনকে 35 মিলিলিটার 0.05 এম, এখানেও এটা বড় হাতের এম হবে, এই স্লাইডে সবগুলোই মনে হয় ছোট হাতের এম হয়ে গেছে। সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেট করা হলে উক্ত দ্রবণে কিউপ্রিক আয়নের শতকরা পরিমাণটা কত, এটা বের করতে বলছে। পুরোপুরি আয়োডোমিতির ম্যাথ। তুমি একটা জিনিস খেয়াল করো, বিক্রিয়াটা দেখে যে আয়োডোমিতি বুঝলাম, এটার জন্য কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো ফুল মিলে যাচ্ছে। তো আমি আসলে বিক্রিয়াগুলো আগে লিখে ফেলবো, যেহেতু আমাদের এই বিক্রিয়াগুলো এতবার করে করা হবে, তোমরাও করবা, যে তোমাদের মেমোরাইজেশন হয়ে যাবে। তো কপার সালফেটের সাথে যখন তুমি পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করেছিলা, তুমি পাইছিলা হচ্ছে কিউপ্রিক আয়োডাইড, আয়োডিন গ্যাস এবং পটাশিয়াম সালফেট। এইটাকে সমতা করার জন্য এখানে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, যে এখানে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 2 দিয়ে না, বেসিক্যালি আরও বেশি দিয়ে গুণ করতে হবে। টোটাল আয়োডিন আছে 4টা, তাহলে এখানে 4 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ। ক্লিয়ার? আবার এই আয়োডিনকে সমতা করার জন্য আমরা ইউজ করব পিওর সোডিয়াম থায়োসালফেট, যে বেচারা আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট আর হচ্ছে 2 অণু সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করবে। এখানে সমতা করার জন্য 2 দিয়ে গুণ করলাম। তো একটা জিনিস খেয়াল করো, বিক্রিয়া লেখাটা অ্যাকচুয়ালি তোমার আগের লেকচার থেকে বিল্ড আপ করতে হবে। বিক্রিয়া লেখাটা দরকার, সৃজনশীলে বোর্ড পরীক্ষা কোশ্চেন আসলে বিক্রিয়া মাস্ট লিখতে হবে, না লিখলে টিচারও এক লাইনের ম্যাথ করলে তোমাকে নাম্বার দিবে না। এবার বিক্রিয়া লেখার কেন দরকার সেটা একটু বুঝাই। যখন বিক্রিয়া লিখতেছো তুমি বলতে পারো যে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে 1 মোল আয়োডিনের বিক্রিয়া করতেছো। আবার 1 মোল আয়োডিন বিক্রিয়া করার জন্য তোমার 4 মোল পটাশিয়াম আয়োডাইডের সাথে 2 মোল কার বিক্রিয়া করতে হয়? 2 মোল পটাশিয়াম কিউপ্রিক সালফেটের বিক্রিয়া করতে হয়। তাহলে আমরা কি জিনিসটা এইটার সাথে এইটার অ্যালাইন করতে পারি, দেন এটার সাথে যদি এইটার অ্যালাইন করতে পারি, আমরা কি একবার এই জিনিসটা লিখতে পারি না যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট টু তোমার 2 মোল কপার আয়ন CuSO4। আমাদের তো CuSO4 নিয়ে কাজ নেই, আগের অঙ্কের মতো Cu2+ নিয়ে কাজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 মোল Cu2+। লেখা যায়? হ্যাঁ, সুন্দর মতো লেখা যায়, বলেই দিছে। এখন খেয়াল করো, আমরা কিন্তু নিয়েছি কতটুকু? 35 মিলিলিটার 0.0 এম। তাহলে এবার মোলটাকে আমরা V/S এর ফরমেশনে লিখব। V/S এর ফরমেশন বলতে এইভাবে যে 1000 মিলিলিটার
2m সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুয়াল টু 2 ইন্টু কপার আয়নের ভর হচ্ছে 63.5 গ্রাম। তাহলে আমরা কতটুকু নিয়েছি 35 মিলিলিটার 0.0 না 0.15 m বড় হাতের m সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ভ্যালুটা কত হবে 2 ইন্টু 63.5 কপার আয়ন বাই হচ্ছে তোমার 2000 ইন্টু হলো গিয়ে এই যে দুটো ভ্যালু আসলো 35 ইন্টু 0.15 এটাকে এখানে সুন্দর মতো করে গুণ করবা ঠিক আগেরটার মতো বাংলা ঐকিক নিয়ম, এর মধ্যে নতুনত্ব কিছুই আমি দেখতে পাচ্ছি না। 63.5 ইন্টু তার সাথে গুণ করবা 35 ইন্টু 0.15 বা এটাকে ভাগ করবা 2000 দ্বারা। তো আলটিমেটলি তোমার অ্যান্সার আসতেছে 2000 দিয়ে যদি ভাগ করো এত গ্রাম, তাহলে অ্যান্সার আসতেছে 0.33 গ্রাম কপার আয়ন। তো দেখেন আমাদের কাছে এই যে বিজারকের যে পুরো ডাটাটা দেওয়া ছিল কপার সালফেট, সেটার রেসপেক্টে আমরা বের করে ফেলতে পারলাম যে কি পরিমাণ আমাদের কপার আয়ন দরকার, এত গ্রাম। এখানে দাগ কেন পড়ে না কে জানে। তো আপনার কিন্তু অঙ্ক এখানে শেষ না। কেন শেষ না, এই যে তুমি অ্যামাউন্টটা পাইছো এটা কিন্তু 35 মিলিলিটার, এটারা টাইটেড করা হয়েছে যে পরিমাণ কপার আয়ন, কতটুকু কপার আয়নকে বিমুক্ত করে, যে এই যে 250 মিলিলিটার থেকে তুমি যে 25 মিলিলিটার নিছো সেইটাকে বিমুক্ত করার জন্য এতটুকু কপার পাওয়া গেছে, সেটাকে বিমুক্ত করলে এতটুকু কপার পাওয়া যায়। তাহলে এর পরের কাজ হচ্ছে আমরা এভাবে লিখতে পারি 25 মিলিলিটার থেকে কপার পাওয়া যায় 0.33 গ্রাম। তাহলে আমাদের টোটাল দ্রবণটা যেহেতু 250 মিলিলিটারের, 250 মিলিলিটার মানে 10 টাইমস 3 ইন্টু 3 গ্রাম। তাহলে তোমাকে বলছে উক্ত দ্রবণে পার্সেন্টেজ অফ কপার আয়ন, মানে এখানে আমরা বাংলা এইভাবে লিখবো 25 মিলিলিটার দ্রবণে প্রাপ্ত কপারের পরিমাণ 0.33 গ্রাম, তাহলে 250 মিলিলিটার দ্রবণে প্রাপ্ত কপারের পরিমাণ ওই যে 0.33 ইন্টু 250/25 10 আসে এক্সট্রা, গুণ করলে আসে 3.3 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ কপার আয়ন এটা সমান সমান কত হবে 3.33/6 ইন্টু 100, এইটা হবে পার্সেন্টেজ। বুঝছি? বিক্রিয়া লিখবো, তারপরে আমাদের টোটাল 3টা পার্ট। প্রথম হচ্ছে বিক্রিয়াটাকে লেখা যতটা সম্ভব সুন্দর করে, তারপরে হচ্ছে এই লাইনটাকে লেখা, এই লাইনটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, এবং লাস্টলি হচ্ছে গিয়ে আমাদের এই লাইনটাকে লিখে ফেলা, মানে ক্যালকুলেশনগুলো করা। ক্যালকুলেশন করা তো আমরা S2S CMT পুরো চ্যাপ্টার জুড়েই ডিফারেন্ট ওয়েতে করতেছি, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই। নেক্সট আরেকটা করো, এটা হচ্ছে ওই যে 3 নাম্বার আমরা যখন লেকচারগুলো পড়েছিলাম তখন আমরা মোলারিটির কনভার্সন পড়ছিলাম, এখানে কিন্তু সেই কনভার্সনটা তোমার অনেক কাজে লাগবে। খেয়াল করো আবার আমরা এখানে কি বলছি 10% W/V সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে অম্লীয় অবস্থায়, নাম উল্লেখ করে নাই, সম্পূর্ণরূপে জারিত করতে 10 সিসি পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলারিটি নির্ণয় করো। 10 মিলিলিটার 10 সিসি। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে কি কি দেওয়া আছে, আমাদের কাছে H2O2 এটার আয়তন দেওয়া আছে 10 ml, আর N of H2O2 একটু ডিফারেন্টভাবে দেওয়া আছে, সেটা বলছে যে 10% W/V। তোমাদের মনে আছে কিনা জানি না, X% W/V থেকে যদি মোলারিটিতে কনভার্ট করতে হয় 10কে X দিয়ে গুণ করতে হবে, আর হলো আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, তাহলে মোলারিটি চলে আসতো। খুব ছোটোভাবে আমরা জিনিসটা শিখেছিলাম। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখেন তো কত আসে 10 ইন্টু 10 বাই হাইড্রোজেনের ভর 2, আর তোমার হচ্ছে হাইড্রোজেন 2টা হাইড্রোজেনের ভর 2, আর অক্সিজেন 2টার ভর হচ্ছে 32 দুগুণী 64 গ্রাম H2O2, তাই না? 32 দুগুণী কত হবে 2, আর এখানে হচ্ছে 32 দুগুণী 64, তাহলে আলটিমেটলি কত আসবে, আচ্ছা 16 দুগুণী 32, 32 দুগুণী 64 কেন বলতেছি, ঠিকই তো ছিল, অক্সিজেন একটার ভর 16, তাহলে দুইটার ভর হচ্ছে গিয়ে 32, এই হচ্ছে তোমার 100/34, এইটা হলো গিয়ে তোমার সালফার হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন, আর এই পাশে হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন, আর এই পাশে হচ্ছে গিয়ে সুন্দর মতো করে আমরা লিখে দিলাম কতটুকু আছে। এবার আসেন, ও আরেকটা ডাটা দেওয়া আছে, আপনাকে বলে দেওয়া আছে ভলিউম অফ KMnO4 এটা সমান সমান হচ্ছে গিয়ে 10 সিসি বা 10 মিলিলিটার। তো এই অঙ্কটাও যদি আমি বোর্ডের নিয়মে করি তাহলে কিভাবে করব, প্রথমে আমি হচ্ছে দেখব যে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া
হবে অম্লীয় মাধ্যমে H+ আয়নের উপস্থিতিতে। তাহলে বিক্রিয়াটা কেমন হওয়া উচিত? আমি আবারও বলতেছি, আমি সৃজনশীল পরীক্ষায় কোশ্চেন আসলে কিভাবে লিখতাম সেটা তোমাকে দেখাইতেছি। তো এই বিক্রিয়াটা আমাদেরকে সমতা করতে হবে। তো বিক্রিয়া সমতা করার জন্য আমি কি করব, প্রথমে যে জারণ অর্ধ বিক্রিয়া, যেটা জারণ অর্ধ বিক্রিয়া কে কাজ করে বলো? জারণ অর্ধ বিক্রিয়া কাজ করবে হচ্ছে O2 মাইনাস, এটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে O2 মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে, এই যে এটা তো আমাদের হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া হবে ইলেকট্রন O2 মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে দিলে ইলেকট্রন, হ্যাঁ, জারকের বেলায় মানে বিজারকের বেলায় ইলেকট্রন ত্যাগ করলে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, এবং জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে এটা অক্সিজেনে কনভার্ট করবে। আর বিজারণ অর্ধ বিক্রিয়ার বেলায় কি হবে, তোমার MnO4 মাইনাস এই বেচারা 5খানা ইলেকট্রন গ্রহণ করবে, তোমার হচ্ছে Mn2+ কনভার্ট করবে। আর দ্য সেম টাইম এপাশে যতগুলো হাইড্রোজেন এপাশে ঠিক ততগুলো পানি, এপাশে যতগুলো পানি এপাশে ততগুলো H+। এবার এটাকে সমতাকরণ করার জন্য আমাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপরে যদি আমি পুরো বিক্রিয়াটা লিখি তাহলে আমি দেখতে পাবো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেচারা হলো 5টা হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, 5 দুগুণী 10, আর এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, সরি, কারণ তাহলে হচ্ছে কাটাকাটি যাবে, তাহলে এখানে 2, আর লাস্টলি এখানে হচ্ছে 16টা হাইড্রোজেন আয়ন, আর এখানে হচ্ছে 2টা ম্যাঙ্গানিজ আয়ন, 5টা অক্সিজেন, আর 8টা পানি পাইছি। তো আমাদের তো আসলে রাইট সাইড নিয়ে কোনো জ্ঞানজাম নাই, আমাদের আসলে বারবার বের করতে হয় যে কত মোল জারকের সাথে কত মোল বিজারক আসলে বিক্রিয়া করছে, কত মোল জারকের সাথে আসলে কত মোল বিজারকের বিক্রিয়া করা হয়েছে। অর্থাৎ তুমি বলতে পারো যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 5 মোল কে বিক্রিয়া করছে, তোমার হাইড্রোজেন পারঅক্সাইড। আমাদের একটা জিনিস বারবার খুব প্যাথেটিক লাগবে যখন বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে যাবা, যে প্রতিবার তোমাকে এরকম পুরোটা বিক্রিয়া করে করে এই লাইনটা লিখতে হচ্ছে। তো এমন না যে তোমাকে প্রতিবার বিক্রিয়া করা লাগতেছে, তোমাকে একটু আগে আমি আজকে একটা জিনিস শিখাইলাম না, যে আমরা ফার্স্টে বিক্রিয়ার ট্রেডিশনটা লিখি, এই যে এর যেটা তুল্য সংখ্যা 5 আর এর যেটা তুল্য সংখ্যা এটা ইন্টারচেঞ্জ হয়ে যায় না, মানে এর তুল্য সংখ্যা এখানে 2 হবে, এর তুল্য সংখ্যা এখানে 5 হবে, দেখো তো সেটাই হয়েছে না? সো তুমি যদি বুঝে যাও যে তোমার এই বিক্রিয়া করে কি লাইনটা লাগবে, তুমি এখান থেকে শুরু করো, ইটস আপ টু ইউ। তুমি যদি পারো তাহলে আমি বলবো যে ভাই তুমি অঙ্কগুলো আসলে শিখে ফেলছো, তোমাকে এত ডিটেলসে বারবার বোঝা লাগবে না। আমি আসলে অঙ্কগুলো কেন বারবার করাচ্ছি, আমি অ্যাট দ্য সেম টাইম ওই আগের জিনিসটাও প্র্যাকটিস করাচ্ছি তোমাকে দিয়ে, আবার তোমাকে দিয়ে জিসটাও বের করাচ্ছি। তো তুমি অলরেডি বুঝে গেছো যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 5 মোল পটাশিয়াম 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইডের সমতুল্য। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। তোমার কাছে দেওয়া ছিল কি, তোমার কাছে দেওয়া ছিল যে তোমার কাছে দেওয়া ছিল যে তোমার একটা হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনত্ব দেওয়া ছিল আর হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন দেওয়া ছিল, তোমাকে বের করতে বলছে যে বের করো তো যে তোমার এইখানে হচ্ছে কতটুকু আয়তনের তোমার হাইড্রোজেন পারঅক্সাইড এই তোমার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে। তো এটা এবার আমরা কিভাবে করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইডের সমতুল্য। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2/5 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 1 মোল হাইড্রোজেন পারঅক্সাইড, যেটাকে তুমি লিখতে পারো 1000 মিলিলিটার 1m হাইড্রোজেন পারঅক্সাইডের সমান। কোশ্চেনে দেওয়া আছে যে 10 ml 10 × 100/34 m হাইড্রোজেন পারঅক্সাইডে কি পরিমাণ এটা লাগে, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি রাইট সাইডের দিকে ক্যালকুলেশন চিন্তা করি 2/5 এর মতো থাকলো, 10 × 100/34 জিনিসটাকে ভাগ করবা 1/1000 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে এটা ঐকিক নিয়মে করলাম, 1000 এর পাশে নিচে ভাগ হয়ে গেছে আর এটা ওই পাশে ভিতর, ঠিক এটা যদি এই সাইডে আসে মানে আমাদের এই ঐকিক নিয়মে কি হয়, এটা তো নিচে চলে যাবে আর এটা এই পাশে গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে তুমি পাবা হচ্ছে 2/5 × 10
ইন্টু হচ্ছে গিয়ে 100/34 ইন্টু 1000, তো আলটিমেট অ্যান্সার হচ্ছে 1/85 মোল, অর্থাৎ এই অ্যামাউন্টটা হচ্ছে 1/85 মোল KMnO4 এর সমতুল্য। KMnO4 ইজিক্যাল টু এই যে এই পাশে যেটুকু ছিল ততটুকু সালফিউরিক অ্যাসিড। এবার মজার কথা হচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা। তোমাকে বের করতে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা এইটুকু, তাই না, যে N অফ KMnO4 এটা হচ্ছে 1/85 মোল। এখন ঝামেলা হচ্ছে এই জিনিসটা হলো আমাদেরকে দেওয়া আছে যে ভি অফ KMnO4 হচ্ছে 10 ml, আমাকে বের করতে বলছে এস অফ KMnO4 ইকুয়ালস টু হোয়াট। তো আমরা সবাই জানি এস সমান সমান N/V, তাহলে আমাদের এস ইকুয়াল টু কত হবে, KMnO4 ইজ ইকুয়াল টু 1/85 বাই হচ্ছে 10 সিসি 10 ml। আচ্ছা ml এ না, আমাদের এটাকে 1000 দিয়ে ভাগ করে মিলিলিটারে কনভার্ট করতে হবে। তাহলে আলটিমেটলি দেখো কি আসতেছে 1/85 বাই হচ্ছে 10/1000, আমাদের সবসময় এটা লিটারে কনভার্ট করতে হয়। তাহলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 1.176 মোলার। তো একটা জিনিস কি, আমরা অঙ্কগুলো না বইতে ঠিক যেভাবে করাই দেওয়া আছে আমি তোমাকে সেভাবে করাইলাম, সুন্দর করে খেয়াল করো। বিক্রিয়া সমতা করলাম, কন্ডিশন পাইলাম, কন্ডিশনের পরে হচ্ছে গিয়ে তোমাকে লাইনটা লিখলাম, যেহেতু এর পুরো ডাটা দেওয়া আছে এটাকে 1 মোল করলাম, 1 মোল সমান সমান 1000 মিলিলিটার 1 m করলাম, তারপরে তোমার এখানে যতটুকু দেওয়া আছে সেই ঐকিক নিয়ম খাটাইলাম, ভ্যালুটা পাইলাম। যেহেতু মোল পাইছি আমরা মোলটাকে লিখছি, আমাদেরকে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আমাদেরকে ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে এস সমান সমান এই যে সূত্রটা, এই যে এস ইকুয়াল টু এন ইকুয়াল টু এস ইন্টু ভি, ভিটা লিটারে, আমরা এই রিলেশনটা অ্যাপ্লাই করে পুরো অঙ্কটাকে শেষমেশ সলভ করলাম। কথা হচ্ছে ভাইয়া মনে হইতেছে না যে অঙ্কগুলো আসলে অনেক বড় এবং অনেক প্যাঁচানো, প্রত্যেকটা অঙ্কের কোনোটার মধ্যে কোনোটার কোনো রিলেশন নাই? এই অঙ্কগুলো না এক লাইনে করা যায়, দেখবেন, চলেন দেখাই। পরের অঙ্কটা আমরা এক লাইনে করব, এই যে এই অঙ্কটা জাস্ট এক লাইনে কিভাবে করা যায় একটু শিখাই। প্রথম কথা হলো কোশ্চেন পড়ে আপনাকে দুইটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। কোশ্চেনে যে কোনো একজনের পুরা ডাটা দেওয়া আছে, পুরাটা পড়েন, পুরাটা পড়লে দেখবেন একজনের পুরা ডাটাটা দেওয়া আছে। পুরা ডাটা বলতে মূল সংখ্যা বের করার জন্য পুরা ডাটা দেওয়া আছে। আমি যদি পড়ি এত গ্রাম সালফিউরিক অ্যাসিডকে সবুজ ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল হচ্ছে ফেরাস সালফেট FeSO4.7 শিট, এটা উল্টায় যাচ্ছে তাই না, ওকে। সবুজ ভিট্রিয়ল এটা হচ্ছে FeSO4.7H2O, ফেরাস সালফেট.7H2O। এই ব্লু ভিট্রিয়ল সবুজ ভিট্রিয়লকে অম্লীয় মাধ্যমে জারিত করতে দেখো তো 10 মিলিলিটার 0.05 m পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট আমাদের খুবই পরিচিত একটা জারক, এটা আমরা আগে 2 দিন ধরে জারকটা নিয়ে পড়ালেখা করতেছি। দ্রবণের প্রয়োজন হয় সরবরাহকৃত নমুনাতে প্রকৃত ফেরাস সালফেটের শতকরা পরিমাণ কত। আগের একটা অঙ্কে কিন্তু লোহা দ্রবণ ছিল। তাহলে কোশ্চেনটা পড়লাম, শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করে সেটা একটু শিখাই। প্রথমত যদি এটা অবজেক্টিভে আসতো তাহলে কিভাবে করতা, সিকিউতে আসলেও কিভাবে করা যায়, এই দুটো এবার আমরা একটু শিখব। আমরা প্রথমে যে সূত্রটা শিখছি সামেশন অফ জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মোল সংখ্যা ইকুয়াল টু বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মোল সংখ্যা, ওইটাই আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখেন আপনার জারকের পুরো ডাটা দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমাকে বিজারক বের করতে বলছে। তোমার কাজ খুবই সিম্পল, তুমি সুন্দর মতো করে একটা দাগ দিয়ে কি কি ডাটা দেওয়া আছে একটু লিখি। ভি অফ K2Cr2O7 এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার 10.5 মিলিলিটার। ভাই তোর তো ওই অবজেক্টিভ পরীক্ষা আসলে এগুলো লেখা লাগবে না, আমি জাস্ট একটু লিখে রাখতেছি যাতে তোরা একটু ট্র্যাক রাখতে পারিস কোথা থেকে ভ্যালুগুলো আসলো। K2Cr2O7 এটা দেওয়া আছে হচ্ছে 0.02 m। আমাকে বের করতে বলা হয়েছে যে প্রকৃত ফেরাস সালফেটের শতকরা পরিমাণ FeSO4 এর অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বের করতে বলছে। তো আমাদের সূত্রটা হচ্ছে, আমি একটু মনে করাই দিই, সামেশন অফ অক্সিডেন্ট যারা আছে তাদের তুল্য সংখ্যা ইন্টু তাদের মূল সংখ্যা ইকুয়াল টু সামেশন অফ রিডাক্টেন্ট যারা আছে তাদের তুল্য সংখ্যা ইন্টু তাদের মূল সংখ্যা। এটা দিয়ে আমরা অঙ্কটা করব। তা আমাদের এখানে অক্সিডেন্টকে K2Cr2O7 তার তুল্য সংখ্যা কত বলে ফেলো,
তাদের তুল্য সংখ্যাটা হচ্ছে গিয়ে 6 ইন্টু তার মোল সংখ্যা, এখানে NK2Cr2O7 ইকুয়াল টু রিঅ্যাক্ট্যান্ট আছে ফেরাস সালফেট, যার তুল্য সংখ্যা হচ্ছে 1, ফেরাস সালফেট থেকে সে যাবে ফেরিক সালফেটে, এবং তার মোল সংখ্যা। এখন কথা হলো আমার এই ক্ষেত্রে মোল সংখ্যা বের করার জন্য ভি আর এস রিলেটেড ডাটা আছে, তাহলে আমি এস ইন্টু ভি নিব। তো ভিকে আবার হচ্ছে গিয়ে তোমার কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, আর এস তো এসের মতো দেওয়াই আছে 0.02। আর এই ক্ষেত্রে তোমার ডাব্লুটা বের করতে হবে পরিমাণ, তাহলে আমরা WeFSO4 বাই হচ্ছে টোটালটার ভর হলো 152 গ্রাম। একটু আগে একটা অঙ্কে ভুল করার সময় আমরা প্রথম অঙ্কটা বের পাইছিলাম, তাহলে ভ্যালুটা বসাও এখানে 6 ইন্টু 10.5 বাই হচ্ছে 1000 ইন্টু 0.02, এইটাকে তুমি গুণ করবে 152 দিয়া, তাহলে তুমি পাইতেছো ডাব্লু অফ FeSO4 উইল বি দ্য ভ্যালু অফ 0.19152, এত গ্রাম ফেরাস সালফেট, এত গ্রাম ফেরাস সালফেট। এইটুকু হচ্ছে পিওর থাকার কথা, প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ হচ্ছে এতটুকু, কিন্তু এখানে কতটুকু ছিল 3.5 গ্রাম নিছো, তাহলে প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ পার্সেন্টেজ অফ এত, এই যে এটা কত হবে বলেন, 0.19152 বাই হচ্ছে আমরা ভাগ করব কত দিয়ে 3.5 ইন্টু 100, তাহলে আমরা প্রকৃতিটা পেয়ে যাব। এখানে কি করেছি, সামেশন অফ জারকের তুল্য সংখ্যা ইন্টু সামেশন অফ বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মোল সংখ্যা, এটা তুল্য সংখ্যা 6 ইন্টু মোল সংখ্যাকে বের করতে গেলে আমরা কি দিয়ে ভাগ করতে হবে, 6 ইন্টু 10.5 ইন্টু 0.02 ভাগ করবো হচ্ছে 1000, কারণ ভিটাকে মিলিলিটার সবসময় লিটারে কনভার্ট করে মোল সংখ্যার সূত্রে বসাইতে হবে, আর ওইখানে হচ্ছে গিয়ে তোমার 152, তাহলে মানে আলটিমেট অ্যান্সার হবে 0.0512 প্রকৃত ফেরাস সালফেটের শতকরা পরিমাণ। আমাদেরকে ফেরাস সালফেট বলছে বিধায় আমরা এই জায়গাটাতে পুরা ফেরাস সালফেটের ভরটাকে অ্যাড করছি। ফেরাস সালফেটের ভর কত জানি, আয়রনের ভর 56, সালফারের ভর 32, আর অক্সিজেনের ভর হচ্ছে 464, 152 আসে, একটু কম হতে পারে যদি 55.85 নাও। তো এই কোশ্চেনগুলো না এইভাবে করে সলভ করতে হয়, আমি তোমাকে বুঝাইছি, আস্তে 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 করে বুঝাই বুঝাই করাইছি, বাট তুমি চাইলে তো এক লাইনেই করতে পারো, এবং এটা হবে, কেন হবে না, অবশ্যই এই শর্ট ফর্মে করেই আমরা ম্যাথসগুলো সলভ করে থাকি, অ্যাডমিশনে আসলে এভাবে করি, অবজেক্টিভ আসলে এভাবে করি। আমি করতাম কি, যখন এই অঙ্কগুলো রিটেনে আসতো তখন এই বিক্রিয়া তো আমি করা শিখাইছি, নিজেও শিখছিলাম, তো বিক্রিয়াটা করতাম, বিক্রিয়াটা করার পর এই লাইনটা লিখতাম, এই যে দেখো এই লাইন পর্যন্ত আমি আসলে ঠিক এই কোথায়, আচ্ছা বিক্রিয়াটা করতাম, তারপরে আমরা এই যে বিক্রিয়া করার পর প্রথমে আমি সুন্দর করে বিক্রিয়াগুলো লেখার ট্রাই করতাম, বিক্রিয়া লেখার পর এই লাইনটা পর্যন্ত আসতাম, তারপরে আমি আর কিছু করতাম না, তারপরের লাইনটা আমি ঠাস করে হচ্ছে এই জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মোল সংখ্যা, বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মোল সংখ্যা দিয়ে করে ফেলতাম, তাহলে অঙ্কগুলো অনেক আমার জন্য ইজিয়ার হইতো। বুঝতে পারছি কিভাবে অঙ্কগুলো করতে হয়? চলেন আরও কয়েকটা অঙ্ক করি একটু, মানে টেকনিক্যালি আসলে দুইটা জিনিসকে কম্বাইন করাটা বেটার, তুমি যদি শুধু এরকম ডিটেলসে করতে যাও তুমি আসলে অবজেক্টিভ আসলে পারবা না, আর যদি তুমি আবার হচ্ছে গিয়ে একটু ডিটেলস ছাড়া এমনি এক লাইনে করে দিয়ে আসো তাহলে আবার তুমি সিকিউতে মার্ক পাবা না, তো দুইটাকে কম্বাইন করে করা শেখা উচিত। দেখেন বোর্ডে একটা বিশাল অঙ্ক দেওয়া আছে, আগে শর্ট টেকনিকে করব, তারপরে ব্রড টেকনিকে দেখাবো কিভাবে হয়। এত গ্রাম চুনাপাথর থেকে এতকে এততে রূপান্তরিত করে সম্পূর্ণ অদক্ষেপ আলাদা করে পরে ভালোভাবে ধৌত করে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে। অনেক ডাটা ভাই, এবং বিশ্বাস করো আমাকে তোমাদের পরীক্ষায় ঠিক এই লেভেলের ডাটাওয়ালা বিশাল বড় বড় অঙ্ক দিবে যেগুলার তুমি কোনো ট্র্যাকই রাখতে পারবা না। তাহলে সেই অঙ্কগুলো কিভাবে করে, খুব সিম্পল কথা, ঠান্ডা মাথায় শুনবি, পুরা কোশ্চেনটা পড়ে দেখো, এখানে তোমাকে একটা ডেফিনাইট জারক বা বিজারকের ডাটা দেওয়া আছে, মূল সংখ্যা বের করা এনাফ ডাটা দেওয়া আছে, খুঁজে পাইছো কোথায় দেখাও তো, ওই যে দেখেন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি দেওয়া আছে বলেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তোমার হলো গিয়ে পুরা মূল সংখ্যা বের করার ডাটা দেওয়া আছে, এবং তোমাকে বলছে চুনাপাথরে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত। তাহলে তোমাকে একটা পরিপূর্ণ জারকে সম্পূর্ণ ডাটা দেওয়া আছে, তোমাকে অন্য কিছুর একটা ভর শতকরা পরিমাণ বের করতে বলছে, তাহলে তোমার কাজটা খুবই সিম্পল,
সামেশন অফ এই যে জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মোল সংখ্যা ইকুয়ালস টু বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মোল সংখ্যা। তো আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট মাধ্যমটা সম্পূর্ণরূপে আলাদা করে এই যে সালফিউরিক অ্যাসিড নিচ্ছে, তাহলে অম্লীয় মাধ্যম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত বসাবো আমরা বলেন? এই ক্ষেত্রে ভ্যালুটা হবে 5 জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মোল সংখ্যা বসানোর জন্য, যেহেতু ভি ইন্টু এস দেওয়া আছে 35/1000 ইন্টু 0.04 ইজ ইকুয়াল টু, এখানে রিডক্স হিসাবে কে আগে নিছি আমরা, আচ্ছা রিডক্স না, এখানে আমাদের আরেকজন যে বের করতে হবে ক্যালসিয়াম অক্সাইড, এটা তো আমাদের একটা ধাতব অক্সাইড, ইটস ক্যান বি আ বিজারক, আমরা ধরে নিই মানে বিজারক পদার্থ। তো মানে বেসিক্যালি একটার সম্পূর্ণ ডাটা দেওয়া থাকলে তোমাকে জাস্ট যেটা বের করতে হবে সেটার তুল্য সংখ্যা ইন্টু সেটার মূল সংখ্যা বসাইতে হবে। তাহলে অক্সাইডের তুল্য সংখ্যা আমরা পড়ে আসছি 2, ধাতব অক্সাইডের বেলা অক্সিজেনের সংখ্যা ইন্টু 2, আর এটার শতকরা পরিমাণ বলছে, তাহলে আমরা ডাব্লু বের করব, ডাব্লু বাই 40 প্লাস 16 56। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা বের করি 5 ইন্টু 35 ইন্টু 0.04 বাই হচ্ছে 1000, এই জিনিসটাকে গুণ করবা হলো 40 প্লাস 16 দিয়ে আর ভাগ করবা হচ্ছে 2 দিয়ে। তাহলে দেখো তোমার ডাব্লুর মানটা আসতেছে 0.196 গ্রাম। এতটুকু হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আছে তোমার, এতটুকু এই যে পুরো দ্রবণটাকে যখন তুমি ভালো করে ধৌত করে প্রয়োজন করবে চুনা পাথরে, ক্যালসিয়াম অক্সাইড আছে কতটুকু 0.196 গ্রাম। আমরা কি করলাম, জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মোল সংখ্যা, মোল সংখ্যার যেহেতু তোমার ঘনমাত্রা আর আয়তন দেওয়া আছে, তুমি কি করছো এন ইন্টু এস ইন্টু ভি এর সূত্রে অ্যাপ্লাই করছো, এরপরে এটাকে তুমি গুণ করছো হচ্ছে 40 প্লাস 16 56 দিয়ে, ভাগ করছো 2 দিয়ে, তো 0.196 গ্রাম কিউপ্রিক অক্সাইড, এইটা হচ্ছে তোমার ভ্যালু আসছে। এই পুরো অঙ্কটা দেখো এইটুকু জায়গায় শেষ, জারকের তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা, জারকের তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে ভাই তোর যতটুকু জারক যতটুকু ইলেকট্রন দিবে ঠিক বিজারকেও তো ততটুকু ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাই না? এই কনসেপ্টই বেসিক্যালি অঙ্কটা হয়ে গেছে, এখানেই শেষ। কিন্তু 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 রিটেনে আসলে তো এইভাবে করলে হবে না, তাহলে কি করতে হবে? রিটেনে যখন এই অঙ্কটা আসবে তাহলে বুঝবা তোমার কপাল খারাপ, তুমি আসলে কোনো একটা ভুল কাজ করছিলা, যার প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে ম্যাথটা দিছে। কেন? আমি তোমাকে প্রথম দিকে যে অঙ্কগুলো যেভাবে করাইছিলাম ডিটেলসে একটার পর একটা ধরে ধরে এটাকে সেভাবে করতে হবে, এবং এখানে খুবই বাজে অবস্থা যে তোমাকে 5টা বা 6টা বিক্রিয়া লিখতে হতে পারে। আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি। চুনা পাথর থেকে সব ক্যালসিয়াম অক্সাইডকে ক্যালসিয়াম অক্সালেটের রূপে অধক্ষিপ্ত করা হলো। তাহলে প্রথম স্টেপে ক্যালসিয়াম অক্সাইডকে অক্সালেটে রূপান্তরিত করার জন্য তোমাকে এটাকে অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে হবে, তাহলেই তুমি পাবা ক্যালসিয়াম অক্সালেট আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সালেট মানে একটা একটা ক্ষার, একটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ আর তোমার তৈরি হবে কি, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কেন তৈরি হবে, লবণ আর পানি উৎপন্ন হবে। এবার বলছে সম্পূর্ণ অধক্ষেপকে আলাদা করে ভালোভাবে ধৌত করে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো এবং ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে এটা ইউজ করা হলো। অর্থাৎ এই যে তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট ছিল, এইটাকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করা হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, KMnO4 এর সাথে বিক্রিয়াটা করা হয়েছে। তাহলে আমরা যদি বিক্রিয়াটা করি তাহলে কিভাবে করব খেয়াল করো। এই বিক্রিয়াটা কিভাবে হবে এটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা আমাদের বিজারক, এটা হচ্ছে আমাদের জারক। তো আমি একটু দ্রুত করে ফেলবো কি, হ্যাঁ একটু দ্রুতই করি, তোমরা আমার সাথে সাথে করো। তো জারণ অর্ধ বিক্রিয়া হবে, আরেকটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া হবে। জারণ অর্ধ বিক্রিয়াতে কি হয়েছে, জারণ অর্ধ বিক্রিয়াতে বিজারক কাজ করবে C2O4 2- দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে 2CO2 তে কনভার্ট করবে, আর MnO4 5টা ইলেকট্রন গ্রহণ করবে করে হচ্ছে Mn2+। ঠিক এই পাশে 4টা অক্সিজেন থাকলে এই পাশে 4টা পানি, পাশে 4টা পানি থাকলে এই পাশে 8টা হাইড্রোজেন প্লাস। এবং তুমি যদি বিক্রিয়াটাকে সমতা করো, এটাকে 5 দিয়ে গুণ করবা, এটাকে 2 দিয়ে গুণ করবা, তাহলে তুমি পাবা হচ্ছে 2টা MnO4 5টা C2O4 2- এর সাথে বিক্রিয়া করবে এবং তোমার এখানে 16টা H+ তৈরি হবে, আর এই পাশে হচ্ছে 2টা Mn2+ প্লাস হচ্ছে 5 দুগুণে 10টা কার্বন ডাইঅক্সাইড
আর 4 দুগুণি 8টা পানি। এতগুলো বিক্রিয়া করার মেইন উদ্দেশ্যটা কি জানো? মেইন উদ্দেশ্য হচ্ছে এটার সাথে একটা রিলেশন তৈরি করা। তো তুমি যখন দর্শক আয়ন ব্যাক করাবা তখন কিন্তু এইটা সুন্দর মতো করে হয়ে গেল যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল কার সাথে বিক্রিয়া করছে? অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। মানে আমাদের তখন এই যে জাস্ট এইগুলো সরাই দিতে হবে, ঠিক আছে? আমাদের জাস্ট এগুলো তখন সরাই দিতে হইতো। আমি একটু তাড়াহুড়ো করে দেখাইলাম, কারণ এত ডিটেলসে এই ম্যাথটা তুমি আসলে করবা না কখনই। মেইনলি তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে এবং কোনটার সাথে কোনটা বিক্রিয়া করে কি হইতেছে এই জিনিসটা বুঝতে হবে। সো এরা বিক্রিয়া করে আলটিমেটলি তুমি পাবা হচ্ছে 10 মোল পটাশিয়াম, সরি 10 মোল না, আমরা একটু মুছে দিই, 5 মোল ক্যালসিয়াম অক্সালেটের সাথে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করছে এবং বেশ কিছু সাইড প্রোডাক্ট পাইছো, যেমন 2Mn, তুমি 2MnSO4, তারপরে হচ্ছে K2SO4, দেন হচ্ছে 5 দুগুণি 10টা কার্বন ডাইঅক্সাইড এবং 4 দুগুণি 8টা পানি, এত কিছু বিক্রিয়া পাইছো। তো তুমি হচ্ছে আমার কথা হচ্ছে কি ভাই, তুমি তো এভাবে মনে রাখতে পারবা না লাইন বাই লাইন, তাই না? তাহলে তোমাকে বারবার এই দুইটা স্টেপের মধ্য দিয়ে করতে হবে। এবং টু বি অনেস্ট, যদি তুমি একটু বেশ ভালো লেভেলে প্র্যাকটিস করো, প্রিসাইজ অনেকবার প্র্যাকটিস করো, তাহলে জিনিসটা তোমার জন্য মোটামুটি ইজিয়ার হয়েই যাবে। এখন তুমি যখন এই লাইনে লিখে আসতে পারছো, অর্থাৎ তুমি যখন এই পর্যন্ত চলে আসতে পারছো যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 5 মোল না, হ্যাঁ 5 মোল অক্সালিক অ্যাসিড K2C2O4। এখন একটা জিনিস খেয়াল করো ভাই, আমরা যদি একটু আগের পেজে যাই তাহলে দেখবা যে 1 মোল অক্সালিক অ্যাসিড সমান সমান আবার 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। চুনা পাথরে চুনের পরিমাণ, চুনা পাথর বলতে বুঝাইছে ক্যালসিয়াম কার্বনেট। তো এইখানে যদি আমরা একটু পরের পেজে যাই, যে এই 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙেই আমরা পাচ্ছি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। আবার এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া করলে তুমি পাবা হলো H2C2O4, তুমি পাবা হলো ক্যালসিয়াম অক্সালেট, কার্বন ডাইঅক্সাইড আর পানি। এবং মজার বিষয় খেয়াল করো, এইটার সাথে এইটা হলো কি তুল্য সম্পর্ক, মানে এ 1 মোল সমান সমান এটার 1 মোল আর এটার 1 মোল সমান সমান আবার এটার 1 মোল। তার মানে তুমি লিখতে পারো এটা সমান সমান হচ্ছে 5 মোল ক্যালসিয়াম কার্বনেট, এটা সমান সমান তুমি লিখতে পারো 5 মোল ক্যালসিয়াম অক্সাইড। তো আলটিমেটলি আমরা এই লাইনের সাথে এই লাইনকে তুলনা করতে পারি। তুলনা করলে পরের লাইনে কি লেখা যায়? 1000 মিলিলিটার 2M পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 5 × 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমাদের এখানে কতটুকু ছিল? 35 ml, 35 ml ছিল, দেখি তো, 35 ml 0.04, ওকে 35 ml 0.04 m potassium permanganate will be 5 × 56 by 35 × 0.04 by 2 × 1000। তাহলে আমরা যদি এটাকে করি কত আসবে? 5 × 56, 35 × 0.04 বাই হচ্ছে 2 × 1000। তাহলে আলটিমেট অ্যান্সার আসবে এই যে সে একই জিনিস 0.196 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। ভাই পুরাটা জিনিস আমার করানোর একটাই উদ্দেশ্য, তোরা দেখো যে অ্যাকচুয়ালি শর্টকাটে আমরা যে অঙ্কটা এক লাইনে করে ফেলতেছি ওটাকে আমাদের ডিটেলসে করতে গেলে এরকম ডিসক্রাইবভাবে সুন্দর মতো করে 3টে স্টেপে করতে হবে, বিক্রিয়াগুলো লিখতে হবে। এখানে চুনা পাথর থেকে সব ক্যালসিয়াম অক্সাইডকে অক্সালেটে অধক্ষিপ্ত করা হলো। তাহলে চুনা পাথর থেকে করা হলে বেসিক্যালি প্রথম বিক্রিয়াটা আসলে এইটা না, প্রথম বিক্রিয়াটা চুনা পাথর মানে হচ্ছে চুন হলো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যখন অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবা তখন সাথে একটা কার্বন ডাইঅক্সাইড, মানে এটা 1 নাম্বার বিক্রিয়া। তারপরে 2 নাম্বার বিক্রিয়া সমতাকরণ করা। এই হচ্ছে আমাদের প্রথমে বিক্রিয়াটা পুরাটা লিখতে হবে, বিক্রিয়াটা শেষ করতে হবে, শেষ করে আবার আমাদের একটু অবজারভেশনও করতে হবে। এখানে এই 3টা জায়গা থেকে পুরা লাইনটা লিখতে হবে। তারপরে এইটার সাথে আমরা এই জিনিসটাকে তুলনা করতেছি, ক্যালসিয়াম অক্সাইডকে তুলনা করার পর ঠিক যেভাবে আমরা স্টিওসিমেট্রি ম্যাথগুলো করছিলাম সেভাবে শেষ পর্যন্ত নামলে তুমি ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা পাবা। অঙ্কটা অনেক বড় এবং বইতে দেখবা 1.5-2 পেজ দিয়ে করা আছে। ভাই
জারণ বিজারণের ম্যাথ পরীক্ষা আসলে এক লাইনেই করা যায়, এটার জন্য 10-20 লাইনের কোনো দরকারই নেই। কিন্তু বোর্ড পরীক্ষা আসলে তোমাকে বিক্রিয়াগুলো দেখাইতে হবে, কোশ্চেনটা পড়ে পড়ে বিক্রিয়াগুলো লিখতে হবে। বইয়ে হাজাইনাক স্যারের বইয়ে তুমি দেখতে পারবে 20 তোমার 10 থেকে 12টা ম্যাথ আছে এরকম। আমি রেকমেন্ড করব বা আমি রিকোয়েস্ট করব ভাই তুমি প্লিজ 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 এই অঙ্কগুলো করো, না হলে বিক্রিয়াগুলো পরীক্ষার হলে যে লিখে আসবে না, তোমাকে 4-এ 4 দিবে না, তোমাকে 1 বা 2 দিবে। বা কখনো কখনো ওই অঙ্ক ঠিক হলেও বিক্রিয়া না করে কোথার থেকে পাইছো এই ডাটাতে অনেকে স্যার 0 দিয়ে দিতে পারে। অঙ্কগুলো ইজি, রিপিটেটিভ ম্যাথ হয়, নতুন আসার পসিবিলিটি খুবই কম, তাহলে আমরা কেন ভুল করব, তাই না? ওকে, লাস্ট ম্যাথটা অ্যাকচুয়ালি আমি করব না, করাই দিতে যাচ্ছি না, তোমরা আগে করো দেন আমার সাথে উত্তরটা মিলাও। সো ভিডিওটাকে পজ করো, যারা পজ করছিস ভালো, যারা করিস নাই আরও একটা অঙ্ক করাই দিতেছি, বাট এটা শর্ট টেকনিকে করাবো, এটার বড় টেকনিকে করাবো না, অনেক ডাটা দেওয়া, সো এটা আমাদের জন্য অনেক টাফ হবে। কিউপ্রিক সালফেটকে পানিতে দ্রবীভূত করে 200 মিলিলিটারের একটা সলিউশন তৈরি করা হলো। একটি কনিক্যাল ফ্লাক্সে দ্রবণের 20 মিলিলিটার, ও নাইস, 1/10 10 ভাগের 1 ভাগ নিয়ে অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড, কিছু বুঝতে পারতেছো? কপার সালফেটের একটা দ্রবণের মধ্যে পটাশিয়াম হাইড্রাইড যোগ করছে, ওইখান থেকে আয়োডিন পাওয়া গেছে, সেটাকে টাইট্রেট করার জন্য সোডিয়াম থায়োসালফেটের দরকার হয়েছে। টাইট্রেশন করার পর দেখা গেল এত মিলিলিটার সোডিয়াম থায়োসালফেটের এত দ্রবণের প্রয়োজন হয়। নাইস, আমাদের অঙ্ক অলরেডি শেষ। আমি জানি সোডিয়াম থায়োসালফেট হচ্ছে আমার মার্কা মারা বিজারক, তাহলে আমার কাছে বিজারকের পুরো ডাটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কিউপ্রিক লবণ। আমি আর কোনো দিকে তাকাবই না অঙ্কের ভিতরে কি হয়েছে। তাহলে এটা তুল্য সংখ্যা আমরা জানি 1 ইন্টু, যেহেতু আমাদের কাছে ভি আর এস দেওয়া আছে 19.5 বাই 1000 ইন্টু 0.05 ইকুয়ালস টু, এই পুরাটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা ইন্টু সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা, যেটা ডাটা দেওয়া আছে আমরা লিখে ফেলছি। আমার পরবর্তী চোখ থাকাইতে হবে কি বের করতে বলছে, কিউপ্রিক সালফেট। এখন চিন্তা করো কিউপ্রিক সালফেটে কি হয়েছিল, CuSO4 থেকে Cu2 I2 তে গেছিল, তুল্য সংখ্যা 1 কমছিল। তাহলে এখানেও আমাদের কি হবে 1 ইন্টু ডাব্লু শতকরা পরিমাণ, ডাব্লু অফ CuSO4 নিচে হবে 63.5 32 আর এটা হচ্ছে 416 64। তাহলে আমরা যদি পুরো ম্যাথটা করি 1 ইন্টু 19.5 ইন্টু 0.05 বাই 1000 ইন্টু হচ্ছে 63.5 প্লাস 32 প্লাস 64, সো আলটিমেটলি অ্যান্সার আসবে, ও বাজে অ্যান্সার এসে আরেকবার করতে হবে, 19.5 0.05 বাই 1000, এটাকে গুণ করবা হচ্ছে 63.5 32 64, সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে গিয়ে ডাব্লু অফ CuSO4, এটার ভ্যালু হলো 0.155 গ্রাম। অঙ্ক কি শেষ? এইটাকে অ্যাকচুয়ালি 10 টাইমস করতে হবে রে ভাই, কারণ এই জিনিসটা হচ্ছে 20 ml এর জন্য। এই যে এই লাইনটা বারবার অঙ্কগুলো পেঁচাচ্ছে, এটাকে কনভার্ট করতে হবে কততে, এটার 10 গুণ করতে হবে, কারণ 20 ml এর মধ্যে আছে হচ্ছে এই 0.155 গ্রাম, তাহলে আমাদেরকে যদি বলে 200 ml এর মধ্যে কতটুকু আছে, তখন আমরা জাস্ট এটাকে এক ঘর সরাই দিব, মানে এটাকে 10 গুণ করলে যা হয় আর কি, 0.155 কে যদি 10 টাইমস করি তাহলে আসে 1.5 নট 15 শিট 1.55 গ্রাম, এইটা হলো কপার সালফেট আমাদের থাকবে। সো এই হচ্ছে আমাদের শর্ট টেকনিকে ম্যাথগুলো করার। তোমরা যদি শর্ট টেকনিকে না করো ব্রডে করবা, এবং বিশ্বাস করো তোমাদের একটা কোশ্চেন আছে, আমি চাইবো রিকোয়েস্ট করব, তোমরা যে স্টুডেন্টগুলো আমাদের সাথে পুরো লেকচারটা করলা তারা একটা অঙ্ক করে এখন এখানে একটা অ্যান্সার শিট দিবা, এবং তোমাদের কাছে যার যার কাছে এটা অ্যাক্সেসেবল আছে তারা এটা অবশ্যই করবা। কুয়েটে সম্ভবত 11 বা 12 সালে একটা এরকম ম্যাথ আসছিল, বিশাল বড় অনেক ডাটা দেওয়ার। তোমার কাজ হচ্ছে কোশ্চেনটা পুরাটা পড়ে দেখা যে তোমার এখানে খুবই নোন কে জারক বা বিজারক আছে এবং তার পুরা ডাটা দেওয়া আছে কিনা। পুরা ডাটা দেওয়া বলতে আমি বুঝাতে যাচ্ছি তার মূল সংখ্যা বের করার জন্য হয় W/M দিয়ে তুমি বের করবা অথবা V/S দিয়ে বের করবে, এই ডাটাটা দেওয়া আছে কিনা। এটা যদি দেওয়া থাকে দেন তোমাকে কি বের করতে বলছে, তার তুল্য সংখ্যা ইন্টু মূল সংখ্যা, মূল সংখ্যা W/M হইতে পারে V/S হইতে পারে, তুমি সেই অ্যামাউন্টটা বের করবা। এইটা হচ্ছে তোমার কাজ। তোমরা সুন্দর মতো করে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক যাবা, কোশ্চেন ব্যাংক গিয়ে কুয়েটের 11-12 সালের এইখানে একটা জারণ বিজারণের ম্যাথ আছে, ম্যাথটা সিরিয়াসলি ভাই নিজে করিস,
পুরো অনেকগুলো ডাটা 10-12টা বিক্রিয়ার মতো, সরি 10-12টা না, 4-5টা বিক্রিয়া হতে হবে, কিন্তু অত কিছু পড়ার দরকারই নেই। কোশ্চেন পড়বি, খেয়াল করবি যে এর মধ্যে জারককে, মার্কা মারা জারককে, মার্কা মারা বিজারককে, যে মার্কা মারা জারক বা বিজারক তার একটা দেখবি পুরো ডাটা দেওয়া আছে, মূল সংখ্যা বের করে পুরো ডাটা, ওই ডাটা ইন্টু জারকের তুল্য সংখ্যা ইন্টু মূল সংখ্যা সমান সমান বিজারকের তুল্য সংখ্যা ইন্টু মূল সংখ্যা, একটা রাশি অজানা সেটাকে বের করে ফেলতে হবে। দ্যাটস ইট, এটাই ম্যাথ, বুঝছি। অ্যান্ড এটার মাধ্যমে আমাদের পুরা পরিমাণগত কেমিস্ট্রির শর্ট সিলেবাস 2025 ব্যাচে যারা পরীক্ষা দিবা, দ্যাট মিনস নেক্সট ইয়ারে যারা দিবা তাদের জন্য শেষ হইল। যারা আমরা 26-এর স্টুডেন্ট ক্লাসগুলো করছি তাদের জন্য একটা ছোট এক্সট্রা টপিক বাকি আছে। যদি তোমাদের পুরো ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাস্ট টপিকটার জন্য তোমরা রিকোয়েস্ট করবা, সরি রিকোয়েস্ট না, তোমরা হচ্ছে গিয়ে লাস্ট টপিকটার ক্লাস চাও কি না এটা অবশ্যই আমাদেরকে জানাবা। লাস্টের টপিকটা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের ল দিয়ে ঘনমাত্রার নির্ণয় করার ম্যাথ। এটা শর্ট সিলেবাসে ছিল না, সো এটা আমাদের ফুল সিলেবাসের জন্য বের করাইতে হবে। সো তোমরা কি চাও কি না সেটা অবশ্যই জানাবা, ঠিক আছে। সো দ্যাটস এন্ড। এটার প্র্যাকটিস কোথা থেকে করবি? প্র্যাকটিস করার একটা জায়গা আছে বুঝলেনি, ওই নীলক্ষেতে গেলে পুরাতন হাজারিনাক স্যারের একটা বই পাওয়া যায়। পুরাতন হাজারিনাক স্যার বলতে কাকে বোঝায়? এই নাকো হাজারি বা হাজারিনাক স্যার যে কোনো বলতেই পারো। তো এই স্যারদের বইয়ের 2012 সালের একটা আগের এডিশন, 2012 সালের আগে যখন বইগুলো পুরাতন ছিল, ওই বইয়ের প্রথম পত্রটা কিনবা, বইয়ের প্রথম পত্র বইটা কিনবা। সেই প্রথম পত্রের বইয়ের সম্ভবত চ্যাপ্টার, প্রথম পত্রের বইয়ের চ্যাপ্টার 9 আই গেস, জানাই দিবনে পরে, মানে যেদিন পোস্ট তো দেওয়া হবে তো ওইটাতে আর কি জানাই দিবনি যে ওইখানে হলো চ্যাপ্টার 9 আর হ্যাঁ চ্যাপ্টার 9ই আই গেস। 7-এ ছিল এনথালপি, 9, 10, 13-এ ওটা ছিল আই গেস 9ই হবে, জারণ বিজারণ বিক্রিয়া 9 আর 6 এই টাইপের কিছু একটা হবে, ঠিক আছে। 6 হইতে পারে, আমার ঠিক খেয়াল নাই কোন চ্যাপ্টারে যেন। এইটার প্রায় মানে 16 না 17টা করে ম্যাথ আছে, 15টা ম্যাথ আছে, ঠিক আছে। এখানে একটু খেয়াল করো, অম্লক্ষারক সাম্যাবস্থার পরে জারণ বিজারণ টাইট্রেশন একটা চ্যাপ্টার আছে, এখানে চ্যাপ্টারটা মনে নাই, তো ওই চ্যাপ্টারে 16টা ম্যাথ আছে অনুশীলনীতে, আর উদাহরণে আছে সম্ভবত তোমার ওরকম 8টার মতো, 8টা বা 9টা ম্যাথ। তো এই 25টা ম্যাথ করো, 25টা ম্যাথ করলে অ্যাকচুয়ালি জারণ বিজারণের সবগুলো টপিক সম্পর্কে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড তুমি যে কোনো ম্যাথ দিলেই পারবা। তারপরে কোশ্চেন ব্যাংক করো ভাই, মাঝখানে তুমি বোর্ডের কোশ্চেন যা আছে সব পারবা। সো আমি তোমাকে এইভাবে ডিটেলসে পড়াইলাম যাতে তোমার অ্যাকচুয়ালি পুরাটা টপিক সব কাভার হয়। তাহলে কথা হচ্ছে পুরাতন বইয়ের এটা কেউ একজন কিনে নিও, কিনা তো লাগবেই। আমাদের কাছে যদি পড়ো, আমি এই বইটাই পড়াই, মানে আমি বইটা পড়াই বলতে বইটা থেকে অনেক ডাটা আমি নেই, কারণ এগুলো রিপিটেড হয়, পুরাতন বই অনেক ডাটা ছিল, বলে আমাদের দরকার। সো ওইটাকে অবশ্যই অবশ্যই রেকমেন্ড করো। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার লেকচার, পরিমাণগত রসায়ন, দ্য এন্ড। সো বাই।